আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। পুরো সময় আপনাদের সঙ্গে আছি আমি ফাহমিদা সালাম। আজ শপথ গ্রহণ করলেন দেশের ২৬তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সকাল 10:30টায় তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার। সংবিধান অনুযায়ী ৬৭ বছর পূর্ণ হওয়ায় সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ গতকাল ২৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে অবসরে গেছেন। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রি নেয়ার পর যুক্তরাজ্য আন্তর্জাতিক আইনের উপর আরেকটি মাস্টার্স করেছেন। ১৯৮৫ সালে জর্জ কোর্টে ও ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি। তৎকালীন বিএনপি সরকারের আমলে ২০০৩ সালের ২৭ আগস্ট জুবায়ের রহমান চৌধুরী অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পেয়েছিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব। ভোটারদের উদ্দীপনার প্রতীক তারেক রহমান, তাই শুধু ঢাকা এবং বগুড়া নয়, যে কোনো জায়গা থেকে তারেক রহমান নির্বাচন করতে পারেন বলে জানিয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। বলেন, বাংলাদেশের যে কোনো আসন থেকে তারেক রহমানের নির্বাচন করা যৌক্তিক। আধিপত্যবাদের বিরুদ্ধে সবাইকে আন্তর্জাতিকভাবে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে হবে বলেও জানান বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব। এ সময় জাসাসের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালি উদ্বোধন করেন রুহুল কবির রিজভী। ভোটারদের উদ্দীপনার একজন প্রধান প্রতীক তো উনি যে কোনো জায়গা থেকেই সারা বাংলাদেশই তো তার নেতৃত্ব এবং তার দেশের মানুষ তাকে একজন জাতীয় নেতা হিসাবে বরণ করেছে। তো উনি যে কোনো জায়গা থেকেই উনি দাঁড়াতে পারেন। ঢাকা যেহেতু কেন্দ্রীয় রাজধানী, সুতরাং পরিচালনা করা, নেতৃত্ব দেওয়া এটাও অত্যন্ত তার জন্য আমি মনে করি এই দাঁড়ানোটা অত্যন্ত যৌক্তিক। তিনি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জাতীয় পরিচয়পত্র প্রস্তুত হয়েছে। আজ নির্বাচন কমিশনে তার ভোটার তালিকায় অন্তর্ভুক্তির অনুমোদনের বিষয়টি চূড়ান্ত হবে। এর আগে গতকাল দুপুরে কমিশন সচিবালয় সশরীরে উপস্থিত হয়ে তিনি এ কার্যক্রম সম্পন্ন করেন। ইসি সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, কমিশন অনুমোদন দিলে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হবে। ঢাকার ১৭ আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হতে আবেদন করেছেন তারেক রহমান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল। তিনি সংকটময় মুহূর্ত পার করছেন। শনিবার রাতে এফআর কেয়ার হাসপাতালের সামনে এসব কথা বলেন খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, সার্বিকভাবে খালেদা জিয়ার অবস্থার উন্নতি হয়েছে, এ কথা বলা যাবে না। তবে তিনি যদি এই সংকটটা উতরিয়ে যেতে পারেন তাহলে ভালো কিছু শুনতে পারা যাবে। এর আগে রাতে খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। আজ জামাত ইসলামের সাথে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জোট বাঁধবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজধানীতে এক অনুষ্ঠানের মাধ্যমে এ ঘোষণা আসতে পারে। ২৪ আন্দোলনের পর থেকে জন্ম নেওয়া তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির এবার প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। মূলত এ কারণেই জামাতের ইসলামের সঙ্গে জোট করবে দলটি। তবে এ জোটে এনসিপির ২১৪ জন কেন্দ্রীয় সদস্যের মধ্যে আপত্তি জানিয়েছেন ৩০ জন।
জুলাই গণ অভ্যুত্থানে 5ই আগস্ট সাভারের আশুলিয়ায় 6 লাশ পোড়ানো সহ 7 জনকে হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ আজ। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ হবে এর সাক্ষ্য। এছাড়াও এ ট্রাইব্যুনালে জুলাইয়ের গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে করা মামলা এবং ময়মনসিংহের আরও একটি মামলার বিচারিক কার্যক্রম রয়েছে। সকালে এসব মামলায় গ্রেফতার 12 জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আগামী 10 দিনের মধ্যে ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছে ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী। আর অন্তর্বর্তী সরকারে থাকা অবস্থায় হাদির হত্যার বিচার হবে বলে জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার রাতে শাহবাগী ইনকিলাব মঞ্চের অবরোধ স্থলে এসে এসব কথা বলেন তারা। এ সময় রিজওয়ানা হাসান বলেন, কূটনৈতিক চ্যানেলে হাদির হত্যাকারীদের গ্রেফতারের জন্য ভারতকে জানানো হয়েছে। সেখানে শনাক্ত করা গেলে ভারত পুলিশ তাদের গ্রেফতার করা সহ প্রয়োজনীয় সহায়তা করবে বলেও জানান তিনি। এদিকে শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিষয়ে নতুন তথ্য জানাতে ডিএমপির ব্রিফিং করার কথা রয়েছে। শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকারী ও মূল পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেফতার এবং আইনের আওতায় আনার দাবিতে আজ দুপুর 2টা থেকে বিভাগীয় শহরগুলোতে অবরোধের ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এই খুনের পিছনে কারা কারা রয়েছে আমাদেরকে জানাতে হবে। শুধু শাহবাগ অবরোধ করেছি না, বাংলাদেশের 8 বিভাগে অবরোধ কর্মসূচি ঘোষণা করছে। ওসমান হাদির রক্তের সাথে কোনো আপোষ চলবে না। আপনার ভাই এবং বন্ধুদেরকে নিয়ে আসবেন, পারবেন না? আমরা কি শাহবাগ ছেড়ে দেব? দেশের 2 জেলায় 3 জন নিহত হয়েছেন এবং 3 জন গুরুতর আহত হয়েছে। মৌলভীবাজারের বড়লেখায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় 2 ভাই খুন হয়েছে। এদের একজন প্রবাসী, অপরজন পেশায় কৃষক। এই ঘটনায় আহত হয়েছে 3 জন। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে কিশোরগঞ্জে ভৈরব রেলওয়ে স্টেশন মসজিদের পাশে পড়ে থাকা মৃতদেহ উদ্ধার করেছে ভৈরব থানা পুলিশ। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ পৌনে 2টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।